সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি একটু আগে শেষ হয়েছে। আমি তাই অযথা কাল বিলম্ব না করে এখনই বসে পড়েছি, কারণ আজকে অনেক স্টোরি করতে হবে, একটা ইন্টারভিউও করতে হবে। দয়া করে সেসব যদি আপনারা দেখেন বা শোনেন তাহলে আমি কৃতার্থ থাকব। ইতিমধ্যেই আমি আপনাদের জানিয়েছি, 1on1 বলে বাংলা স্ফিয়ারেরই একটা নতুন চ্যানেল আমি আনার চেষ্টা করছি, যেখানে দৈনন্দিন ঘটনাবলীর উপরে ছোট ছোট সাক্ষাৎকার এবং বিশেষভাবে আয়োজিত মানুষদের সাক্ষাৎকার থাকবে। সবকটাই আমার পক্ষে নেওয়া সম্ভব হবে তা নয়। আমি চেষ্টা করছি যোগ্য লোকেদের হাতে বিষয়ভিত্তিক বিষয়টাকে ভাগ করে দিতে। আমার প্রথম অনুরোধ, আপনারা দয়া করে ঠিক যেভাবে বাংলা স্ফিয়ারকে সাপোর্ট করছেন সেইভাবেই এই নতুন উদ্যোগটাকেও সাবস্ক্রাইব করুন। আজকাল লক্ষ্য করেছেন আমি সাবস্ক্রাইব করুন বলে আর ঘ্যাংটাই না, কেননা ঘেংটে কোনো লাভ হয় না। কিন্তু এটাই যেহেতু শুরু, অতএব আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, 1on1 বাংলা স্ফিয়ার আপনারা অবশ্যই অনতিবিলম্বে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে সুপ্রিম কোর্টে কি হলো? কিছু চেঁচামেচি হলো। ইলেকশন কমিশনের কৌশলী নাইডু সাহেবের সঙ্গে কপিল সিব্বল, শ্যাম দিওয়ান, আরও সব বিবিধ লোকেদের, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যে আদেশ দিল, দেখুন, দিদি মিডিয়া কী বলবে না বলবে আমি তা নিয়ে আদৌ আগ্রহী নই। কিন্তু আমাকে যদি বলেন দ্য টেকঅ্যাওয়েজ ফ্রম টুডেজ রুলিং, আমি বলবো, আমি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতাম তাহলে একেবারেই মুষড়ে পড়তাম। কেননা রাজ্য সরকারের যেসব ক্রিয়াকলাপ, সেগুলো যে ইমপ্লিসিটলি সুপ্রিম কোর্ট একেবারে ধরে ফেলেছে, আজকের অর্ডারে ছত্রে ছত্রে তা পরিস্ফুট। নির্বাচন কমিশনকে বোকা বানাতে রাজ্য সরকার ওই 8,000 কী সব এ গ্রুপের কর্মচারীদের তালিকা পাঠিয়েছিলেন। তারপরে যখন ইলেকশন কমিশন ধরা পড়ে গেল ইলেকশন কমিশনের হাতে, যে এদের সব ক্লার্ককে কখনো করে প্রমোশন পেতে পেতে বা তার পে স্কেল বেড়ে গেছে, এসডিও বা এসডিএম পর্যায়ের লোক কার্যত নেই, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্লিজ ওয়েট। আজকে সেই চিঠিটা, যে সরকারের চিঠি এবং তাদের যে চিঠি, দুটোই কিন্তু নির্বাচন কমিশন বিচারপতিদের কাছে তুলে ধরেছে, এবং সেই জন্যেই তারা বিষয়টিকে দেখছেন একটা বিশ্বাসের, দুটি সাংবিধানিক বডির পারস্পরিক বিশ্বাস একেবারে তলানিতে নেমে এলে সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্তটা নিয়েছে, সেটা আমার ধারণা একেবারে অভূতপূর্ব। এবং যে কোনো লয়ারকে জিজ্ঞেস করলে তারা বলে দেবেন যে ইট ইজ এ কমপ্লিটলি যাকে বলে এক্সট্রা অর্ডিনারি ডেভেলপমেন্ট। নির্বাচনের কাজে রাজ্য সরকারের কর্মচারীরা কাজ করবে, তাদের মাথার উপর নির্বাচন কমিশন নিয়োজিত কিছু অফিসার থাকবেন, এইভাবে শান্তিপূর্ণভাবে ভোটার লিস্টের প্রক্রিয়া শেষ হবে। এটাই নিয়ম, এটাই শাশ্বত, এটাই সব রাজ্যে প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে আমরা পালিত হতে দেখেছি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে সুপ্রিম কোর্টের কাছে এমন একটা ভাবে, এমন বিসদৃশভাবে চিত্রায়িত হলো যে কোনো রাজ্যের সচেতন নাগরিকের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া উচিত।
যখন সুপ্রিম কোর্ট বললেন যে দের ইজ প্যালপেবল, এখানে একটা ব্লেম গেম চলছে, এ বলছে ও দায়ী, ও বলছে এ দায়ী, আর এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। অতএব জুডিশিয়াল অফিসার অর্থাৎ আমাদের রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তারা কর্মরত হতে পারেন, তারা রিটায়ার্ড হতে পারেন, তাদের মনোনয়নের দায়িত্ব ছেড়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে। তার মানে দাঁড়ালো কি? এবং এই যেসব ডিসপিউটেড কেস, এই ডিসপিউটেড কেসগুলো সেটেল করার আলটিমেট অথরিটি হয়ে দাঁড়ালেন জুডিশিয়াল অফিসাররা। দেখুন, মলয় ঘটকের কাজ বাড়বে সেটা ঠিক, এখানেও নানাভাবে তাদের নিজেদের লোককে ওই প্যানেলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে, কিন্তু সেই চেষ্টা কতদূর সফল হবে না হবে সেটা তো আমি এখনই বলতে পারছি না। কিন্তু সুজয় পালের চিফ জাস্টিস হিসেবে যা রেকর্ড, এর আগে শিবজ্ঞানমেরও ছিল, তাতে হি গোজ বাই দ্য বুক অ্যান্ড স্ট্রিক্টলি ফলোজ হোয়াট হ্যাজ বিন ম্যান্ডেটেড ইন ল। সুতরাং এই ব্যাপারটা কিন্তু নন্দিনী চক্রবর্তী, মনোজ পন্থের নেতৃত্বে হওয়ার ঘটনা নয়, এটা সবার সর্বাগ্রে মনে রাখতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে 1952 সাল থেকে দেশে নির্বাচন হওয়ার পর একটা অভিনব সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট, যার কোনো প্রিসিডেন্স না আছে জুডিশিয়াল হিস্ট্রিতে, না আছে কনস্টিটিউশনাল হিস্ট্রিতে। এটাও যদি লজ্জার ব্যাপার না হয়, তাহলে কোনটা লজ্জার ব্যাপার সেটা আপনারা যদি আমাকে জানান খুব ভালো লাগবে। এখন কি বলেছেন এই প্রসঙ্গটা শেষ করি, তারপরে দ্বিতীয়টায় আসবো। There is an unfortunate blame game of allegations and counter allegations which shows trust deficit between two constitutional functionaries, that is the state government and the Election Commission of India. Now the process is stuck at the stage of claims and objections of the persons who have been included in the logical discrepancy list. Most of the persons to whom notices were issued have submitted their documents in support of their claim for inclusion in the voter list. These claims are required to be adjudicated in a quasi-judicial process by the EROs. এবং এই যে বিশ্বাসভঙ্গের খেলা চলছে সেটা মাথায় রেখে এবং পারস্পরিক দোষারোপের প্রায় কিন্ডারগার্ডেনের ঝগড়াকে মাথায় রেখে কোর্ট বলেছে, in order to ensure fairness in adjudication of genuineness of documents submitted and consequent inclusion or exclusion in voter list, we are left with hardly any other option but to request Chief Justice of Calcutta High Court to spare some serving judicial officers along with some former judicial officers in the rank of additional district judge or district judges, who can then in each district aid in dispose or revisit the claims under the logical discrepancy list. Each officer shall be assisted by the ECI and officials of state government deputed to assist in the duty. তার মানে দিদিমণির খেলা সম্পূর্ণ বানচাল হয়ে গেল। তিনি মনে করেছিলেন এবং সেই মর্মেই নবান্ন থেকে জেলা শাসক, ইআরও ইত্যাদিদের সকলের কাছে নির্দেশ গেছিল যে আপনারা শেষ সময়টুকু পর্যন্ত অপেক্ষা করুন, তারপর এগুলো সব আপলোড করে দিন। সময় পাবে ওই আমাদের
ওই ইয়ের মামলায়, স্কুল সার্ভিস কমিশনের মামলায় যে চমৎকার উক্তিটি করেছিলেন যে গ্রেন ফ্রম দ্য শ্যাফ এটা আলাদা করা সম্ভব হচ্ছে না, এখানেও তেমনি প্রচুর জালি এবং ফেক প্রমাণপত্র হাজির করা হয়েছে। অন্যদিকে যারা জেনুইন ভোটার তাদেরও একটা বড় অংশের ডকুমেন্ট যেগুলো তারা শুনানির সময় সাবমিট করেছিলেন সেগুলো আজ পর্যন্ত হয়নি। এবং সেই কারণেই কপিল সিব্বাল আজকে শেষের দিকে একেবারে বজ্রকঠিন গলায় দাবি করছিলেন যে স্যার 28শে ফেব্রুয়ারির মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে এবং পূর্ণাঙ্গ তালিকা। আফটার অল তিনি তো রাজ্য সরকারের ব্রিফ নিয়েছেন, সুতরাং ব্রিফ একবার নেওয়ার পরে নীতি নৈতিকতার কোনো ধার আইনজীবীদের ধারতে হয় না। সঙ্গে সঙ্গে তিনি ভেবেছিলেন যে তার এই জোরালো দাবি সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ সূর্যকান্তের নেতৃত্বাধীন তারা টপ করে গিলে নেবে এবং 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মাঝখানে তো বাদ সেধে দিল জুডিশিয়াল অফিসারদের নিয়োগ, এবং তারপরে যখন ইলেকশন কমিশনের কাউন্সিল উঠে দাঁড়িয়ে বললেন যে স্যার 28 তারিখে যতগুলো লোকের তালিকা প্রস্তুত করা সম্ভব সেটা আমরা অ্যানাউন্স করে দেব, কিন্তু তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট যেমন যেমন কাজ এগোবে সেইভাবে আমরা যাতে অ্যানাউন্স করতে পারি সেটা আপনি দয়া করে অর্ডারে লিখে দিন। সঙ্গে সঙ্গে সূর্যকান্ত সেটা লিখে দিলেন। এবং তার মানে কি দাঁড়ালো, 28 তারিখ করে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছিল? কেননা দিদিমণির ওই যে গতকাল যেটা বলেছিলাম যে শেষ প্রতিরোধের দুর্গ তিনি তৈরি করেছিলেন ইআরওদের চমকে, ডিএমদের চমকে এবং তাদের মাধ্যমে বা পুলিশের মাধ্যমে এই ইআরওদের চমকে যে ভাই ফল ইন লাইন অর স্ট্যান্ড ইন দ্য ফায়ারিং লাইন, সেটা আর হলো না। 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে না। তার কারণ এই ভেজাল এবং তার সঙ্গে খাঁটি মিলেমিশে গিয়ে যে সেই ফিগারটা কত লক্ষ্যে পৌঁছেছে আমি তা সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপিত করতেই পারবো না। গতকাল অবধি শুনেছিলাম 28 লাখ, আজকে সেটা বেড়ে সন্ধ্যের পরে কোথায় পৌঁছবে আমি জানি না, কালকে আরও বাড়তে পারে। আর আগামীকালই হাইকোর্টের প্রধান বিচারপতিকে কমিটি বসিয়ে ঠিক করতে হবে কে কোথায় যাবেন, এবং এরা বলে দেওয়ার পরে কিন্তু আর কারোর আপত্তি গ্রাহ্য হবে না। So the buck will stop with judicial officers either agreeing or disagreeing with the documents. সেটা কি রাজ্য প্রশাসনের পক্ষে খুব সুখবর হতে পারে? জানি না, আমার স্বল্প বুদ্ধি, আমার তো মনে হয় এর চাইতে দুঃসংবাদ কিছু নেই। কেননা যত সহজে আপনি সাবঅর্ডিনেট ব্যুরোক্রেসিকে, বিডিওকে, এসডিওকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের চমকাতে পারেন তত সহজে কিন্তু জুডিশিয়াল সার্ভিসের লোকেদের চমকানো যাবে না। এবং তারা যদি সুপ্রিম চিফ জাস্টিসের কাছে বন্ধ খামে অভিযোগ করেন যে স্যার উই আর বিং প্রেশারাইজড টু ডু সামথিং ইললিগাল, তাহলে তো খেলা সাঙ্গ ভবলীলাই সাঙ্গ হয়ে যাবে। সুতরাং একটা প্রসেস যার মধ্যে দিয়ে দিদিমণি শেষ প্রহরে অসংখ্য ভেজাল ভোটার ঢুকিয়ে চেয়েছিলেন এবং বৈধ ভোটারদের বাদ দিয়ে সমাজে একটা আনরেস্ট করার চেষ্টা করছিলেন,
সেটা আর হবে না। কপিল সিব্বল আজকে হুবহু গতকাল রাতে আমি আপনাদের যা বলেছি ঠিক সেই কথাই প্রতিধ্বনিত করেছেন আজকে সুপ্রিম কোর্টের ইজলাসে। তিনি বলেছেন 28 তারিখ হ্যাজ টু বি পাবলিশ স্যার, or else it will lead to a law and order situation. Can you beat it? Why should it lead to a law and order situation? যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে 28 তারিখের তালিকায় চূড়ান্ত নয়। এবং এরা যদি একটু নির্বাচন সংক্রান্ত আইন টাইন উল্টে পাল্টে দেখতেন তাহলে সত্যটা যেটা ওখানে আছে, নমিনেশনের শেষ দিন, উইথড্রয়ালের শেষ দিন পর্যন্ত যে কোনো ভোটার তার নাম ইনক্লুশনের জন্য আবেদন করতে পারেন। দ্যাট ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। সুতরাং 28 তারিখেই করতে হবে, 28 তারিখেই করতে হবে স্যার, নইলে রাজ্যের আইন শৃঙ্খলা একদম ভেঙে খানখান হয়ে যাবে। তার মানে আমরা যেটা ঠিক করে রেখেছি সেই স্ক্রিপ্টটা সম্পূর্ণ গোলমেলে হয়ে যাবে। দ্বিতীয়, আজকে সুপ্রিম কোর্টের বেশ দীর্ঘ অর্ডারে এই যে ইলেকশন কমিশন ভেজাল অফিসারদের দিয়ে এসডিও গ্রুপ এ করে চেঁচাচ্ছিল, সেটা যে একেবারেই ঢপবাজি, সেটাও সুপ্রিম কোর্টের সামনে আজকে বেআব্রু হয়ে গেছে। এই গেল 2 নম্বর আঘাত। 3 নম্বর আঘাত কি হবে, যে এই যে সিজেআই কি বলেছেন এ ব্যাপারে, স্টেটকে বলছেন ইউ আর নট প্রোভাইডিং কম্পিটেন্ট গ্রুপে অফিসার্স, how can incompetent officials decide the fate of the people? Justice Bagchi সঙ্গে সঙ্গে বলেন, there is a sense of hesitancy on both ends. We propose that judicial officers can aid and take the process to a logical conclusion. এখন এছাড়াও এই আগের যে অর্ডার ছিল তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছিল যে স্টেট ইজ অব্লিগেটেড টু প্রোভাইড গ্রুপে অফিসার্স হু পারফর্ম দ্য ডিউটি অফ এসডিও এসডিএম, বাট দেয়ার ইজ ডিসপিউট অ্যামং দ্য র্যাঙ্ক অফ দ্য অফিসিয়ালস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট টু পারফর্ম দ্য ফাংশন অফ ইআরওস অ্যান্ড এইআরওস। পদে পদে জালিয়াতি, আর সবাইকে বোকা ভাবা। নির্বাচন কমিশন বোকা, কেন্দ্রীয় সরকার বোকা, সুপ্রিম কোর্ট বোকা, বিচারপতিরা বোকা। আমি শুধু বড় বড় নোট দিয়ে একেবারে দুধে উকিলদের নিয়োগ করব, তারাই কামাল করে দেবেন। এই আর কি বলেছেন না, তুগলক, মোহাম্মদ বিন তুগলক ইলেকশন কমিশন চালাচ্ছেন। জ্ঞানেশ কুমার বলতে পারেন, দিদি আমি যদি মোহাম্মদ বিন তুগলক হই তাহলে আপনি কিন্তু বিবি বিন তুগলক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সে যাই হোক, এখন বেসিক ব্যাপার হচ্ছে যে এই টেকঅ্যাওয়েগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে ব্যাপারটা জটিল থেকে জটিলতর হওয়ার দিকে এগোচ্ছে। ধরা যাক পশ্চিমবঙ্গে ওই যে খসড়া ভোটার তালিকা হয়েছিল তাতে 7 কোটি কত লোকের নাম ছিল, 58 লক্ষ নাম এমনিই বাদ হয়ে গেছে, যাদের আর পুনরায় অন্তর্ভুক্তির কার্যত কোনো সম্ভাবনা নেই। এরপরে রইল ওই 31 লাখ যাদের ম্যাপিং আনম্যাপিং এর গল্প আছে। এদের মধ্যেও একটা বড় অংশকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে ডাকা হয়েছিল, যাদের ওই ম্যাপিং প্রক্রিয়ায় একেবারে অস্টেন্সিভলি কিছু ভুল ত্রুটি ধরা পড়েছে। আমি শুনেছি তাদের মধ্যে 3 লাখ শুনানিতেই আসেননি, 58-3 হয়ে বসে আছে। এবার জুডিশিয়াল অফিসারদের সামনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিট উইল নট ওয়ার্ক,
পূর্ব বর্ধমানের ওই মহিলা ডিএম, জলপাইগুড়ির ডিএম, কোচবিহারের ডিএম, দক্ষিণ 24 পরগনার মোর লয়াল দ্যান দ্য কিং ডিএম, এরা যদি ট্যাফু করেন, আর জুডিশিয়াল অফিসাররা যারা ডিস্ট্রিক্ট জাজ অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ প্রেশার্ড ফিল করেন, দেন some heads will definitely roll into the Ganges or Bhagirathi or where I cannot say. খেলাটা খুব কঠিন হয়ে গেল রাজ্যের পক্ষে। তবে আমিও জানি যে এমন একটা রাজ্যে আমরা বাস করি যেখানে no stone will remain unturned to enlist judicial officers who are pliable to government pressure. সুতরাং বলটা শেষ পর্যন্ত চলে গেল আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতির কোর্টে। তিনিই হয়ে দাঁড়ালেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ডিসপিউটেড কেসের চূড়ান্ত নির্ণায়ক। ভালো থাকবেন, আবার পরে আসছি। আসলে আমার মনে হচ্ছে যে এই প্রক্রিয়া যদি এইভাবে চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে কি নির্ধারিত দিনে ভোট হবে? ভেরি লেজিটিমেট কোয়েশ্চেন। আই অ্যাম প্রবিং অ্যান আনসার। একেবারে যদি কোলেক্ট করে একটা যুক্তিগ্রাহ্য কিছু খাড়া করতে পারি তাহলে আপনাদেরকে সেটা অবশ্যই জানাবো। ভালো থাকবেন।